This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আরো একবার রাজনৈতিকভাবে ধাক্কা খেল শুভেন্দু অধিকারী, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, যেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন এবং তৎপরবর্তী সময়ে মমতাকে 1956 ভোটে হারিয়েছি বলে বারংবার আস্ফালন করেছিলেন, সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 ব্লকে সেবাশ্রয় ক্যাম্পের সূচনা করলেন। আমরা দেখতে পেলাম এই দুই ক্যাম্পে নন্দীগ্রামের মানুষজনের ঢল নেমেছে। এই ক্যাম্পকে ঘিরে মানুষজনের উত্তেজনা তুঙ্গে, আগ্রহ তুঙ্গে। সেই সময় শুভেন্দু অধিকারী এবং তার দলবল নাগাড়ে চেষ্টা করলো সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পকে ব্যর্থ প্রমাণ করবার জন্য, কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনা এই সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে প্রমাণ করে দিল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর রাস আলগা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদার্পণে সেবাশ্রয় প্রকল্প সূচনার মাধ্যমে নন্দীগ্রামে ভোটের দামামা বেজে গেল। 15ই জানুয়ারির সকালটা তো শুরু হয়েছিল এরকম একটি রাজনৈতিক ধাক্কা খেয়ে, কিন্তু বেলা যত গড়ালো শুভেন্দু অধিকারীর জন্য এই 15ই জানুয়ারি আরো একটি রাজনৈতিক ধাক্কা নিয়ে আসলো। যদিও সেই রাজনৈতিক ধাক্কা কোন বিরোধী দলের কাছ থেকে শুভেন্দু অধিকারী পায়নি, সেই রাজনৈতিক ধাক্কা এসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ইতিমধ্যেই আপনারা জানেন যে কিভাবে ইডি তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। বাঘিনীর মতো প্রতীক জৈনের বাড়িতে তিনি প্রবেশ করেন এবং তৃণমূল কংগ্রেসের যে ভোটের স্ট্র্যাটেজি এবং সম্ভাব্য প্রার্থী তালিকা সহ নথি, সেই নথি সম্বলিত একটি ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে আসেন। তারপর রাজনৈতিক জলঘোলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো আক্রমণ করে, হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে কেসও হয়, যেই মামলা এখনো চলছে। কিন্তু শুভেন্দু অধিকারী এই ঘটনার প্রতিবাদে নবান্নের সামনে ধর্ণা করতে চেয়েছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্নের সামনে ধর্ণা করবেন, মামা বাড়ির আবদার, হাই সিকিউরিটি জোনে তিনি ধর্ণা করবেন এবং সেই অনুমতি তাকে দিতে হবে। স্বাভাবিকভাবেই অনুমতি পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে দেয়া হয়নি। এবার শুভেন্দু অধিকারী সহ বিজেপি যে কোনো কিছুতেই এখন কোর্টের দ্বারস্থ হয়, মামলা করে। সে বেকার যুবকদের চাকরি দেওয়ার জন্য যে কোনো চাকরির নোটিফিকেশন বের হলে সেই চাকরি দেওয়ার প্রসেসকে মামলা করে যেরকম আটকে দেওয়ার একটা পরিকল্পনা সিপিএম আর বিজেপি করে, আর একই রকম ভাবে কোনো কর্মসূচি, সেই কর্মসূচি যদি হাই সিকিউরিটির জন্যও হয়, সেই জায়গায় কর্মসূচি করার অনুমতি না দিলেও শুভেন্দু অধিকারী সহ বিজেপি আদালতের দ্বারস্থ হয়। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। শুভেন্দু অধিকারী নবান্নের সামনে ধর্ণা করবার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অতীতেও এরকম নানা বিষয়ে শুভেন্দু অধিকারী নিজে থেকেই কর্মসূচি নিয়েছেন এবং সেই কর্মসূচির বাস্তব রূপায়ণ ঘটাতে গিয়ে দেখতে পেয়েছেন তিনি সেই কর্মসূচিতে একাই রয়েছেন। বলা যায় তার চারপাশে যে সমস্ত দলবদলু পাল্টিবাজ ধান্দাবাজ নেতারা আছে তাদের ছাড়া সে অর্থে বিজেপির কোনো রাজ্য স্তরের নেতা বা আদি নেতাদের পাননি। এক্ষেত্রেও কোনো বিজেপির রাজ্য স্তরের আদি নেতাদের তার পাশে দেখা যায়নি বা তার সপক্ষে কথা বলতেও দেখা যায়নি। যদিও শুভেন্দু অধিকারী এই ধর্নার সপক্ষে বা ধর্নার অনুমতি চেয়ে আদালতে মামলা করেছিলেন, কিন্তু আদালত থেকে সেই চরম ধাক্কাটা শুভেন্দু অধিকারীর জন্য এসছে। আদালত রাজ্য সরকারের সপক্ষে মত দান করেছেন এবং শুভেন্দু অধিকারীকে কার্যত জানিয়ে দিয়েছেন নবান্নর সামনে কোনো রকম ধর্ণা করা যাবে না, হাই সিকিউরিটি জোনে ধর্ণার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। কি বিষয়, কি বৃত্তান্ত সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেই খবর। সেই খবরে বলছে, রাজ্যের শর্তকে গুরুত্ব হাইকোর্টের, নবান্নের সামনে নয় অন্যত্র ধর্ণায় সমঝোতা শুভেন্দুর। একগুচ্ছ শর্ত মেনে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে বিজেপির ধর্ণা। অর্থাৎ শুভেন্দু অধিকারী, যেই শুভেন্দু অধিকারী নবান্নের সামনে ধর্ণা করতে চেয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেখান থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নবান্নর সামনে ধর্ণা নয়,
রাজ্য সরকার যেটা বলেছিল নবান্ন একটি হাই সিকিউরিটি জোন, সেখানে ধর্ণা কর্মসূচি করা যাবে না। রাজ্য সরকারের মতামতকেই গুরুত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী কার্যত সমঝোতার পথে হাঁটতে চলেছে। এই ধাক্কা কলকাতা হাইকোর্টের কাছ থেকে এসছে। কলকাতা হাইকোর্ট বেশ কিছু শর্ত চাপিয়ে দিয়েছে বিরোধী দলনেতার কাছে। সেই শর্ত মানলে তোমরা ধর্ণা করো, না হলে ভাই তোমাদের ধর্ণা করতে হবে না। কিন্তু তার আগে কি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেটাও একবার শুনবো। সেখানে বলছে বিজেপি নয়, রাজ্য সরকারের শর্তকেই অগ্রাধিকার দিল কলকাতা হাইকোর্ট। আইপ্যাক কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্নের সামনে ধর্ণায় বসতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন, কিন্তু রাজ্যের মূল প্রশাসনিক ভবন হাই সিকিউরিটি জোন হয় তার সামনে ধর্ণার অনুমতি নিয়ে সংশয় ছিল। বৃহস্পতিবার হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো শুভেন্দুর পছন্দ মতো জায়গা নয়। আদালত নির্ধারিত স্থান মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্ণা করতে পারবেন শুভেন্দু। শুক্রবার সকালে 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্ণা চলবে। অর্থাৎ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া ছিল নবান্নের সামনে তো নয়, নবান্ন থেকে দূরে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্ণা করা যাবে, এবং সেটাও সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, না তার আগে না তার পরে। হাইকোর্ট থেকে একদম সরাসরি এই কথা জানিয়ে দেওয়া ছিল। তার সঙ্গে বেশ কিছু শর্ত শুভেন্দু অধিকারীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কি কি শর্ত শুনবেন? শর্তগুলো হলো, নবান্নের সামনে নয়, তা থেকে অনতি দূরে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্ণা করতে হবে শুভেন্দু অধিকারীদের। মঞ্চর সাইজ 12 ফুট বাই 15 ফুট। কোনো মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। 50-এর বেশি বিধায়ক নিয়ে জমায়েত নয়। ধর্ণা মঞ্চ থেকে কোনো রকম প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না। ধর্ণার জন্য সাধারণ জনজীবন যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। 16ই জানুয়ারি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্ণা চলবে। অর্থাৎ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই ধর্ণা মঞ্চে কোনো রকম মাইক ব্যবহার করা যাবে না। মঞ্চের সাইজ 15 ফুট বাই 12 ফুটের বেশি হবে না। 50 জনের বেশি বিধায়ক থাকবে না। কোনো রকম ভাবে সাধারণ মানুষদের যাতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই শর্তগুলো শুভেন্দু অধিকারীর পছন্দ হয়নি। তার কারণ শুভেন্দু অধিকারী ধর্ণা করবেন, বক্তব্য রাখবেন, সেখানে প্ররোচনামূলক মন্তব্য করবেন না, ধর্মীয় উস্কানি দেবেন না, তা হতে পারে না। সুতরাং এই শর্ত শুভেন্দু অধিকারী মানতে পারবেন না। 50 জনের বেশি বিধায়ক সেখানে উপস্থিত থাকতে পারবেন না, যদিও এটা শুভেন্দু অধিকারী মেনে নিতেই পারেন। তার কারণ বিজেপির ওই সর্বসাকুল্যে 65 জন বিধায়ক, তার মধ্যে বিজেপিতে যা গোষ্ঠীদ্বন্দ্ব, শুভেন্দু অধিকারী হাতে গুনে 20-22-এর বেশি বিধায়ক জোগাড় করতে পারবেন না। সুতরাং এটা শুভেন্দু অধিকারী মেনে নিয়েছেন হয়তো, কিন্তু মেনে নিতে পারেননি আরো দুটো শর্ত, যেটা মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে চিৎকার করে কথা বলবেন, সেই কথা মানুষের কানে না পৌঁছালে শুভেন্দু অধিকারীর এই ধর্ণা খেলা নাটকটা মানুষ জানবে কি করে? সুতরাং মাইক্রোফোন ব্যবহার না করা গেলে শুভেন্দু অধিকারীর মনস্কামনা পূর্ণ হবে না, তাই এই শর্তও তিনি মানতে পারবেন না। আবার মানুষজনের অসুবিধা হবে না, বিজেপি কর্মসূচি করবে, সাধারণ মানুষের অসুবিধা হবে না, তা তো হতেই পারে না। 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি মানুষজনের অসুবিধা তৈরি করাই বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য। সুতরাং শুভেন্দু অধিকারী ধর্ণা করবেন আর সাধারণ মানুষের অসুবিধা হবে না, হতেই পারে না। সুতরাং এই শর্তও শুভেন্দু অধিকারী মানতে পারবেন না। ফলে শুভেন্দু অধিকারী এই যে আদালতের নির্দেশ, তার বিরুদ্ধে আবার নতুন করে মামলা করবার পথে হাঁটবেন বলেই চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ একদিকে 15ই জানুয়ারি নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদার্পণ, সেবাশ্রয় ক্যাম্পের সূচনা, মানুষের মধ্যে উত্তেজনা, উদ্দীপনা, আগ্রহ, উৎসাহ, যেরকম ভাবে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক ধাক্কা দিয়ে 15ই জানুয়ারি দিনটা শুরু হয়েছিল, সেই 15ই জানুয়ারি শেষ হলো আদালতের নির্দেশের মাধ্যমে আরো একটি ধাক্কা দিয়ে। নবান্নের সামনে ধর্ণা করা যাবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন 2026-এর শুরু থেকেই যেভাবে বিজেপির অভ্যন্তরে শুভেন্দু অধিকারী কোণঠাসা হচ্ছে, রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুচতুর মস্তিষ্কের কাছে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক গোল খাচ্ছে, আর নবতম সংযোজন আদালতের কাছ থেকেও যেভাবে সপাটে থাপ্পড় খেলো শুভেন্দু অধিকারী, 2026 কি আদৌ শুভেন্দু অধিকারীর জন্য ভালো যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।